তুই বলেছিস। আর আমি নোটস পাঠাবো না, সেটা কি করে হয়? তাই তো বলি, ম্যাডামকে আজ এত খুশি খুশি লাগছে কেন? তার মানে নোটস পেয়ে এত খুশি? অফকোর্স। আচ্ছা ঈশা, আমাকে একটা কথা বলতো। আরে, একটা কেন, হাজারটা বল, আমি শুনছি। তুই কথা বলবি আর আমি শুনবো না, তা কি হয়? আমাকে কি কথাটা বলতে দিবি, নাকি তুই নিজেই বক বক করবি? আরে না না, বল তুই। কয়েক সেকেন্ড নীরব থেকে আয়েশ বলল, আচ্ছা, তোর ক্লাসের ছেলেগুলো তোর সাথে কথা বলে না? হঠাৎ এই প্রশ্ন কেন? আর তুই তো বলছিলি যেন আমি কোনো ছেলের সাথে কথা না বলি। ঈশা এতক্ষণ আয়েশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। হঠাৎ আচমকা গাড়ি চলা বন্ধ হয়ে গেছে বুঝতে পেরে সামনের দিকে তাকালো ঈশা। হ্যাঁ, সত্যি তো, গাড়ি থেমে গেছে। ঈশা অবাক হয়ে আয়েশের দিকে তাকালো। কি হলো, গাড়ি থামিয়ে দিলি কেন? তুই আগে আমাকে এইটা বল যে আমি কখন বলেছি তোকে ছেলেদের সাথে কথা না বলতে? আমার যতটুকু মনে আছে আমি কখনো তোকে এমন কথা বলিনি। তাহলে কি কাল থেকে কলেজের সব ছেলেদের সাথে কথা বলা শুরু করব? মারবো টেনে এক চড়। আমার প্রশ্নের উত্তর না দিয়ে ফালতু কথা বলছিস কেন? আমি যেটা বলেছি তার উত্তর দে। আচ্ছা, তোমার কি আমাকে দেখে কোনো রকম কচি খুকি মনে হয়? মানে? মানে হলো, কলেজে ভর্তি হওয়ার পর আম্মু যেদিন আমাকে বলেছিল আমি যেন কোনো ছেলের সাথে কথা না বলি, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম কথাটা আম্মুর মুখের কথা নয়। কথাগুলো অন্যকে আম্মুর কাছে ট্রান্সলেশন করেছে। আর সেই অন্য কেউটা যে তুই ছাড়া অন্য কেউ নয়, আমি সেটা ভালো করেই জানতাম। কারণ স্কুলে থাকতে আম্মু কখনো এই কথাটা বলেনি, কলেজে ভর্তি হওয়ার পরের দিনই বলেছে। তার মানে তো এটাই দাঁড়ায় যে আমি এখন আর ছোট নেই, আমি বড় হয়ে গেছি, বেশ বড়। তাই একদিন ক্লাসের একটা ছেলে আমার সাথে কথা বলতে চাইলে আমি সবাইকে ডেকে তোর কথা বলি, অর্থাৎ বলি যে তুই আমাকে কোনো ছেলের সাথে কথা বলতে নিষেধ করেছিস। ব্যাস, তোর কথা যখন শুনেছে সবাই তো আমাকে বোন ডাকতে শুরু করে দিয়েছে। এখন কি ক্লিয়ার হলো নাকি ভেজাল আছে? ঈশার কথাগুলো শুনে আয়েশ তো অবাক হয়ে তাকিয়ে আছে ঈশার দিকে। আয়েশের যেন বিশ্বাসই হচ্ছে না যে কথাগুলো ঈশা বলেছে। ওর ঈশা এতটা ম্যাচিউরড হয়ে গেছে, যেটা ওর অজানাই রয়ে গেছে। সব সময় যে ঈশাকে সে ছোট বলে এসেছে, এটা তো সে ঈশা নয়। এই ঈশা অন্য ঈশা। হ্যাঁ, অন্য ঈশাই তো। এই ঈশা তো বেশ ম্যাচিউরড। কথাগুলো ভাবতেই আয়েশের কেন যেন মনটা হেসে উঠল। তবে মুখে সেই হাসিটা প্রকাশ পায়নি। হয়তো ঈশার সামনে সেটা লুকিয়ে রেখেছে। মুখে এখনও সেই অবাক ভাবটা বজায় রেখে তাকিয়ে আছে ঈশার দিকে। হয়তো অবাক বলাটা ভুল হবে, অনেকটা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ঈশার দিকে। আয়েশকে এমন করে তাকিয়ে থাকতে দেখে ঈশা আয়েশের মুখের সামনে তুড়ি বাজালো। কিরে, এমন করে কি দেখছিস? মুহূর্তেই আয়েশের ঘোর কাটল। আমতা আমতা গলায় বলল, কই কি দেখছি? তাহলে সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দে মেরা ভাই। আয়েশ কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। গাড়ি আবারও চলতে শুরু করেছে। কয়েক সেকেন্ড চুপ থেকে আয়েশ বলল, আচ্ছা ঈশা, তুই এতটা ম্যাচিওর হলি কবে থেকে রে? কেন, তুই জানিস না কবে থেকে হয়েছি? না তো। ও, তাহলে এখন জেনে রাখ, যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেদিন থেকে। তুই আর মানুষ হলি না। সেটাও হয়ে যাব। আবার যেদিন বাংলাদেশে যুদ্ধ হবে সেদিন, তখন মানুষ হয়ে গুলি নিয়ে ডিসকাউন্ট ডিসকাউন্ট করে মারবো শত্রুদের। তুই পারিসও বটে। এমন হাজারো কথা বলতে বলতে আয়েশ আর ঈশা বাড়িতে এসে পৌঁছালো। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে যে যার মতো করে রুমে চলে গেল। মাঝখানে প্রায় সপ্তাহ চারেকের মতো কেটে গিয়েছে, বলা চলে প্রায় মাসখানেক সময় চলে গিয়েছে। আয়েশ আর ঈশার দুষ্টু মিষ্টি ঝগড়ার মধ্য দিয়ে সময়গুলো বেশ যাচ্ছে। রোজকার মতো আজও আয়েশ সন্ধ্যার সময় অফিস থেকে বাসায় ফিরেছে। আর রোজকার মতো ঈশা আয়েশ রুমে যাওয়ার পরপরই আয়েশের জন্য চা নিয়ে আয়েশের রুমে গিয়েছে। আসলে আয়েশ কয়েকদিন আগে ওকে কড়াভাবে বলে দিয়েছে আয়েশ আসার পরপরই যেন ও আয়েশের রুমে চা নিয়ে যায়। যদিও ঈশা প্রথমে মানতে চায়নি, কিন্তু পরে আয়েশ ওকে সো কল শর্তের কথা মনে করিয়ে দেওয়াতেও বাধ্য হয়ে রাজি হয়েছে। তবে আয়েশ ওকে চা নিয়ে রুমে যেতে বলেছে ঠিকই, কিন্তু ওকে কিচেনে যেতে বারণ করেছে। বলেছে হয় মাকে বলবে, নয়তো ছোটো মাকে বলবে চা করার জন্য, ও যেন ভুলেও কিচেনে না যায়। অবশ্য আয়েশের মাও ঈশাকে কখনো কিচেনে যেতে দেয় না। যদি ঈশার কিছু প্রয়োজন হয় উনি নিজে সেটা করে দেন। আফটার অল ঈশাকে মেয়ের মতো ভালোবাসেন কিনা। ঈশা চায়ের কাপ সহ ট্রে নিয়ে আয়েশের রুমের দরজায় এসে গলা খাকারি দিল। এহেমও আয়েশ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে টি শার্ট গায়ে দিচ্ছিল। ঈশার কণ্ঠ পেয়ে তাকালো সেদিকে। ঈশা এখনও দরজাতেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোকে কি ভেতরে আসার জন্য ইনভিটেশন দিতে হবে?
আয়াসের কথা শুনে ঈশা মুখ বাঁকিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এজন্যই কারোর ভালো করতে নেই। যদি হুট করে ঢুকে যেতাম তাহলে বলতি আমার সামান্য ম্যানার্স নেই। আর এখন সৌজন্যতা দেখালাম বলে বলছিস ইনভাইটেশন দিতে হবে নাকি? তোরা ছেলেরা আসলেই খাটাস, মেয়েদের সব কিছুতেই তোদের দোষ। বলতে বলতে ঈশা ট্রেটা সেন্টার টেবিলের উপর রাখলো। বেশ লেকচার দেওয়া শিখে গিয়েছিস মনে হচ্ছে। তো শর্তের কথা কি ভুলে গিয়েছিস, নাকি আবারও মনে করিয়ে দিতে হবে? কথাগুলো বলে আয়াস বিছানায় এসে বসলো। ঈশা বিরক্তি নিয়ে বলল, তোর এই শর্তের জ্বালায় আর বাঁচি না। সব সময় কি আর এই শর্ত টর্তের কথা মনে থাকে? কেন, মাথায় কি সবসময় ছেলেদের কথা ঘোরে যে সামান্য শর্তগুলো মনে রাখতে পারিস না? চায়ের কাপে চুমুক দিতে দিতে কথাটা বলল আয়াস। ঈশা ওর পাশেই বসেছিল, সেখানে বসে থেকেই বলল, যদি ঘুরে তাতে তোর কি প্রবলেম আছে? আবার সরি, মনে ছিল না। এভাবে ধমকানোর কি আছে? তোকে তো না ধমকালে হয় না। এখন তাড়াতাড়ি চাটা শেষ কর, একটা জিনিস দেয়ার আছে। সাথে সাথে ঈশা খুশি হয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, কি দেয়ার আছে? আমার জন্য কিছু এনেছিস বুঝি? বল বল, কি এনেছিস? একটা জিনিস দেয়ার আছে বলেছি, অমনি শুরু হয়ে গেছে না? আমরা ছেলেরা নাকি তোদের দোষ খুঁজি সব কিছুতে। তা তোরা যে সবসময় চাই চাই খাই খাই করিস সেটা দোষের নয়। সব মেয়েরাই এমন, কেউ কিছু দিবে বললেই হয়েছে, সাথে সাথে ব্যাঙের মতো লাফানো শুরু করে দেয়। ফাউল কোথাকার। ঈশা অন্য সময় আয়েশের সব কথাকে হাসির ছলে উড়িয়ে দিলেও এখন কেন যেন আয়েশের কথায় মন খারাপ করলো। বাচ্চাদের মতো গাল ফুলিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, যা, লাগবে না তোর জিনিস। একটু খুশি হয়েছি বলে এতগুলো কথা শোনাতে হয়? বাহ, তার মানে তুই রাগ করেছিস? বেশ ভালো তো। তুই যেহেতু রাগ করেছিস তাহলে নিশ্চয়ই আমার আনা জিনিসটাও নিবি না? অবশ্য না নিলেও কোনো প্রবলেম নেই, কাল একজন আসবে বলেছে, আমি ওকে দিয়ে দেবো জিনিসটা। আয়েশের কথাগুলো শুনেও ঈশার কোনো রকম হেলদোল হয়েছে বলে মনে হলো না। উল্টো ঈশা চাটা শেষ করে সেন্টার টেবিলের উপর থেকে ট্রেটা নিয়ে উঠে দাঁড়ালো। তারপর চলে যেতে নিয়েও কিছু একটা ভেবে থেমে গিয়ে আয়েশের দিকে তাকিয়ে বলল, তোর জিনিস তুই যাকে ইচ্ছা তাকে দে, আমাকে বলছিস কেন? আমি তো কিছুর নাম শুনলেই চাই চাই খাই খাই করি। যে আমার মতো কিছুর নাম শুনলেই লাফাবে না তাকে দিস। আসছি। বলে ঈশা আর না দাঁড়িয়ে হাঁটা ধরল। আয়াস ঈশার সাথে এতক্ষণ মজা করলেও এখন ঈশার কথা শুনে বুঝতে পারছে ঈশা ওর কথায় কষ্ট পেয়েছে। আর এটাও বুঝে গিয়েছে যে ম্যাডাম ওর সাথে অভিমান করেছে। তে বসে না থেকে ঈশা রুম থেকে বের হওয়ার আগেই দৌড়ে গিয়ে ঈশার পথ আটকে দাঁড়ালো। ঈশা বোধহয় এতে কিছুটা বিরক্তই হলো। বিরক্তিকর কণ্ঠে বলল, কি হলো? আমার পথ আটকে দাঁড়িয়েছিস কেন? সর সামনে থেকে। বলে ঈশা পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আয়েশা আবারও ঈশার সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? প্রতিদিন তো আমি যেতে বললেও যাস না, তো তার মতো বসে থাকিস, আর আজকে চা খাইয়েই চলে যাচ্ছিস। আমি থাকলে তো তোর কাজের ডিস্টার্ব হয়, রোজ বলিস সেটা। তাই আজ কোনো রকম ডিস্টার্ব করতে চাইছি না তোকে। সামান্য কথায় এতটা রিয়েক্ট করছিস কেন? বালাই শার্ট, আমি রিয়েক্ট করব কেন? আমি তো জাস্ট... আমি এত কথা শুনতে চাই না। ট্রাইটা এখনই সেন্টার টেবিলের উপর রাখ, কুইক। ঈশা নিশ্চুপ। কি হলো, কথা কানে যায়নি? আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না, জানিস নিশ্চয়ই সেটা। আয়েশার ভুবন কাঁপানো ধমকে ঈশা কেঁপে ওঠা কণ্ঠে বলল, তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ট্রাইটা সেন্টার টেবিলের উপর রাখ। সাথে সাথে ঈশা দৌড়ে গিয়ে ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওকে দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি ভয় পেয়েছে। আসলে আয়াস ওর সাথে রাগ দেখালেও এমন ধমক দিয়ে কথা বলে না কখনো। তাই আজ হঠাৎ আয়াসের এমন ধমক দিয়ে কথা বলাটা ঈশা স্বাভাবিকভাবে নিতে পারেনি। ঈশাকে ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস মুচকি হেসে দরজাটা লক করে দিয়ে আবারও বিছানার কাছে ফেরত আসলো। তারপর অফিস ব্যাগ থেকে কিছু একটা বের করতে করতে গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস। ঈশা কিছু না বলে বাধ্য মেয়ের মতো বিছানায় বসে পড়ল। আয়াস ব্যাগ থেকে একটা অর্নামেন্টসের বাক্স বের করে ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, এটা তোর জন্য। ঈশা নিশ্চুপ। কি হলো, ধর। সাথে সাথে ঈশা আয়াসের হাত থেকে বাক্সটা নিল। এতক্ষণ আয়াসের উপর রেগে থাকা ঈশা বাক্সটি খেয়াল করেনি, তাই তেমন কৌতূহলও দেখায়নি। কিন্তু এখন যখন বাক্সটি হাতে নিল, সাথে সাথে ঈশার সমস্ত রাগ চলে গিয়ে কিছুটা খুশি আর কিছুটা অবাক ভাব চেহারায় ফুটিয়ে তুলে আয়েশার মুখের দিকে তাকিয়ে বলল,
কি আছে এটার মধ্যে? আয়াস ধপাস করে ওর পাশে বসে পড়ে বলল। কি আছে সেটা খুললেই দেখতে পাবি, খুলে দেখ। ঈশা আর দেরি না করে বাক্সটি খুলতে শুরু করলো, মুখে সেই হাসি। এখন ঈশাকে দেখলে কেউ বলবে না যে ও একটু আগে গাল ফুলিয়ে বসেছিল। বাক্সটা খুলছে আর বাচ্চাদের মতো করে লাফাচ্ছে, পুরোই যেন একটা বাচ্চা। আয়াস হাসলো ঈশার কাজ দেখে, তবে সেটা ঈশার অগোচরেই। ঈশার অবশেষে 3 মিনিট পর বাক্সটি খোলা হলো। ঈশা যেই না বাক্সটি খুলে বাক্স থাকা জিনিসটা দেখলো, সাথে সাথে খুশিতে লাফিয়ে উঠল। ওয়াও, গোল্ডের নেকলেস! তাও আমার জন্য! আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। এত সুন্দর নেকলেস, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা আমার জন্য এনেছিস। ওহ মাই গড, কি যে সুন্দর এটা! দেখি তো, আমি পরে দেখি এটা পরলে আমাকে কেমন দেখায়। বলতে বলতে ঈশা খুশিতে গদগদ হয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর উৎফুল্ল হয়ে আয়েশের আনা নেকলেসটি গলায় পরার চেষ্টা করতে লাগলো। আয়েশ কিছু বলছে না, শুধু ঈশার কর্মকাণ্ড দেখে যাচ্ছে। আসলে ঈশার বাচ্চামাগুলোর দেখতে ভালোই লাগে, তাই তো হুটহাট কিছু একটা এনে ওকে এমন বাচ্চা বানিয়ে দেয়। ঈশা যে ওর পছন্দের কিছু পেলে বাচ্চা হয়ে যায় সেটা আয়েশের অজানা নয়। আর কেন যেন ঈশার এই বাচ্চামাগুলো আয়েশের খুব ভালো লাগে, আর তাই আয়েশ মাঝে মাঝে ঈশার জন্য ওর পছন্দের জিনিসগুলো নিয়ে আসে। প্রায় গত 5 মিনিট ধরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ওর জন্য আনা নেকলেসটি পরার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শত চেষ্টা করেও সে নেকলেসটি পরতে পারল না। এবার আর না পেরে শেষমেশ মুখটা কাচুমাচু করে আয়নায় আয়েশার প্রতিবিম্বের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, ভাইয়া, একটু পরিয়ে দে না। আমি আনলামও, এখন আবার আমাকেই পরিয়ে দিতে হবে? মনে হচ্ছে আনাটাই ভুল হয়েছে। আচ্ছা, তুই এত আনরোম্যান্টিক কেন বলতো? একটু পরিয়ে দিলে কি হয়? সিনেমায় দেখিস না, নায়করা নায়িকাদের কত রোম্যান্টিক ভাবে পরিয়ে দেয়। তুই আসতো একটা আনরোম্যান্টিক। তাহলে যা, কোনো রোমান্টিক ছেলে দেখে নিয়ে আয়। আমি সিনেমার নায়কও হতে পারবো না, আর রোমান্টিকও হতে পারবো না। আর তোর জন্য তো নাই, আসছে সিনেমার নায়িকা হতে। ওনার জন্য এত টাকা খরচ করে গিফটও আনলাম, আবার এখন নাকি পরিয়েও দিতে হবে। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। এভাবে বলছিস কেন? আয় না, আমাকে নেকলেসটা পরিয়ে দিলে কি তোর জাত চলে যাচ্ছে? তোর জ্বালায় আর বাঁচি না। কেন যে আমি এটা আনতে গেলাম আল্লাহই জানে। দেখি দে। বলতে বলতে আয়েশ ঈশার পেছনে গিয়ে দাঁড়ালো। ঈশাও কোনো রকম ভনিতা না করে নেকলেসটা আয়েশের হাতে দিয়ে দিল। আয়নার দিকে ঘুর, আমার দিকে ফিরে থাকলে আমি পরিয়ে দেবো কি করে? সাথে সাথে ঈশা আয়নার দিকে ঘুরে তাকালো। আচ্ছা ভাইয়া, আজ হঠাৎ আমার জন্য এত দামি একটা গিফট আনলি কেন? না মানে, আমার জানা মতে তো আজ আমার বার্থডে নয়, তাহলে আজ হঠাৎ এমন দামি গিফট আনলি যে, তাও আবার আমার অতি পছন্দের একটা জিনিস। তুই জানিস আমি কতদিন ধরে আশা করে আছি এমন একটা নেকলেসের কথা বলবো আব্বুকে। আর আব্বু যদি না এনে দেয়, বড় আব্বু তো আছেই, বড় আব্বুকে বলে এমন একটা নেকলেস আনাবো। বাট আমার আশাটা তুই পূরণ করে দিলি। আয়েশ নিশ্চুপ। ঈশা যে ওকে এতগুলো কথা বলেছে ওর কোনো হেলদোলও নেই। ও নিজের মতো করে ঈশাকে নেকলেস পরিয়ে দিচ্ছে। আসলে নেকলেসের হুকটা একটু টাইট হওয়ায় সেটা লাগানোর চেষ্টা করছে। আয়েশকে চুপ থাকতে দেখে ঈশা আবারও বলল, কিরে ভাইয়া, চুপ করে আছিস কেন, বল। আয়েশ এবার নেকলেসের হুক লাগানো শেষ হয়েছে, তাই ঈশার নেকলেসটা ঠিক করে দিতে দিতে আয়েশ বলল, কি বলবো? এই যে আজ হঠাৎ এত দামি গিফট আনলি কেন আমার জন্য? তোর ছোট মাথায় অত কিছু ঢুকবে না, তাই এসব জানতে না চেয়ে বরং পছন্দ হয়েছে কিনা সেটা বল। ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঈশার কাঁধে থুতনি রেখে কথাটা বলল আয়াস। যদিও আয়াসের এমন ক্লোজ হওয়াতে অন্য সময় হলে ঈশা লাফালাফি করত, কিন্তু এখন নেকলেসের খুশিতে সব ভুলে গিয়েছে। তাই হয়তো আয়াসের কাছে আসাটা গায়ে মাখছে না, বরং আয়াসের প্রশ্ন উৎফুল্ল কণ্ঠে বলল, শেয়ার বলতে অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আয়াস তখন ঈশাকে জড়িয়ে ধরে ঈশার কাঁধে থুতনি রেখে দাঁড়িয়েছিল। হঠাৎ আচমকা ঈশার কথা শেষ হতে ঈশার ঘাড়ে কামড় দিয়ে বসলো আয়াস। সাথে সাথে ঈশা ব্যথায় কুকিয়ে উঠল। ভাইয়া, কি করছিস? সাথে সাথে আবারও কামড় পড়ল ঘাড়ে, আর ঈশাও আগের বারের মতো আবারও কুকিয়ে উঠল ব্যথায়। ভাইয়া, তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিসটা কি? কুত্তার মতো কামড়াচ্ছিস কেন? যতবার ভাইয়া বলে ডাকবি আর তুই করে বলবি, ততবার এভাবে একটা করে কামড় খাবি। ঈশা এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সামান্য ভাইয়া ডাকছি বলে আর তুই বলে বলছি বলে এভাবে কামড় দিবি? সাথে সাথে আবারও আয়াসের সেই বিখ্যাত কামড় অনুভব করলো ঈশা। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আর ভাইয়া বলে ডাকবো না।
তুই করে বলবো না, প্লিজ ছাড়। আয়াস আবারও কামড় দিতে যাবে তার আগে ঈশা তড়িৎ গতিতে বলল, সরি প্লিজ ছাড়ো, প্রমিস, আর বলবো না। কি বলবি না? এই যে তোকে সরি, এই যে তোমাকে আর কখনো ভাইয়া বলে ডাকবো না, আর তুমি করেও বলবো না। এবার আয়াস অবশেষে ঈশাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। মনে থাকে জানো, নয়তো আজকের পুনরাবৃত্তি হবে, কথাটা মাথায় রাখিস। বলেই আয়াস বিছানায় গিয়ে বসে পড়ল। উফ, এমন ভাবে কেউ কামড় দেয়? যেভাবে ব্যথা করছে মনে তো হচ্ছে কামড়ের সাথে মাংস সহ খেয়ে ফেলেছে, পুরো দাঁত সব বসিয়ে দিয়েছে। তোমাকে পরিয়ে দিতে বলাটাই আমার ভুল হয়েছে। আমার মনে থাকে না বলে না হয় ভাইয়ার তুই করে বলে ফেলি, তাই বলে কুত্তার মতো এভাবে কামড়ে দেবে? আয়াস বিছানায় বসে মোবাইল টিপতে টিপতে বলল, যাতে আর কখনো ভুলে না যাস তার জন্যই এই ব্যবস্থা। এখন থেকে ভাইয়া ডাকার আগে আর তুই করে বলার আগে আজকের কামড়ের কথা মাথায় রাখবি, তাহলে আর ভুল হবে না। রাত 12টা। মাহমুদ মেনশনের সবাই যখন ঘুমে মগ্ন, আয়াস তখন চুপিসারে ঈশার রুমের দরজা ঠেলে ঈশার রুমে প্রবেশ করছে। এত রাতে আসার একটাই কারণ, আর সেটা হলো ঈশা যাতে ঘুমিয়ে পড়ে আর আয়াসের আগমনটা যেন বুঝতে না পারে। আর এখন শুধু ঈশা কেন, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আয়াস বাদে। এমনকি যার জন্য আয়াস এখনও জেগে আছে সেও বেঘরে ঘুমোচ্ছে, কিন্তু আয়াসের চোখে ঘুম নেই। আর ঘুম আসবেই বা কী করে? ভালোবাসার মানুষটিকে এভাবে আঘাত করে কারো চোখে কি ঘুম আসে? আয়াসের চোখেও আসছে না। তাই তো বাড়ির সবাইকে ঘুমিয়ে পড়তে দেখে আর নিজের রুমে বসে থাকতে পারেনি, ছুটে এসেছে প্রেয়সীর ঘাতে মলম লাগাতে। আয়াস ঈশার রুমে ঢুকেই দরজাটা আবারও আগের মতো চাপিয়ে দিল। তারপর কোনো রকম শব্দ না করে ধীর পায়ে হেঁটে ঈশার পাশে গিয়ে বসল। ঈশা গভীর ঘুমে মগ্ন, তাই আয়াসের উপস্থিতিটা টের পায়নি। হাগলিটা আর বড় হলো না, দেখো হাত পা ছড়িয়ে ছিটিয়ে কেমন করে ঘুমাচ্ছে। কম্বল কোথায় আর ও কোথায় নিজেও জানে না, আর ওর নাকি রাতে প্রচুর শীত করে, ভাবা যায়? কথাগুলো নিজ মনে আওড়িয়ে আয়াস মুচকি হেসে ঈশার পায়ের কাছ থেকে কম্বলটা নিয়ে ভালো করে ঈশার গায়ে জড়িয়ে দিল। সাথে সাথে ঈশা ঘুমের ঘোরে কম্বলটা দুহাতে আঁকড়ে ধরল। আয়াস সেটা দেখে আবারও মুচকি হেসে ঈশার মাথার কাছে গিয়ে বসে পড়ল। কম্বল টেনে দেওয়া গলার কামড়ের দাগটা দেখা যাচ্ছে না, তাই আয়াস ঈশার গলা থেকে কম্বলটা সরিয়ে একটু নিচে টেনে দিল, যাতে গলার দাগটা দৃশ্যমান হয়। যখনই আয়াস ঈশার গলার দাগটা দেখতে পেল, সাথে সাথে আঁতকে উঠল সে। ও মাই গড, আমি এতটা জোরে কামড় দিয়েছি, পুরো কামড়ের দাগ বসে গেছে। না জানি ব্যথাটা কেমন পেয়েছে পাগলিটা। ভাগ্যিস দাগটা বসার কারণে চোখে পড়তে দিইনি, যদি পড়তো তাহলে তো আম্মু আব্বু আমার খপ করে ছাড়তো। পাগলিটা কিভাবে সহ্য করেছে এতটা ব্যথা? আমার এখন নিজেরই উপরে রাগ হচ্ছে, কেন যে মাঝে মধ্যে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। আমার জন্য শুধু শুধু এতটা কষ্ট সহ্য করতে হচ্ছে ওকে। কথাগুলো বলতে বলতে আয়াস পকেট থেকে একটা অয়েনমেন্ট বের করে পাশে রাখলো। তারপর কয়েক সেকেন্ড ঈশার গলার দাগটির দিকে তাকিয়ে থেকে হঠাৎই দাগটির উপর লম্বা সময় ধরে ঠোঁট ছোঁয়ালো। আয়াসের মনে হচ্ছে যদি সব ব্যথা চুষে নেওয়া যেত তাহলে হয়তো ও তাই করত। দাগটির দিকে তাকালেই কেমন একটা ঘৃণা জন্মায় নিজের উপর। ও কবে থেকে এমন জানোয়ার হয়ে গেছে যে এমন করে ওর ইস্যুকে কামড় দিল, পারলো এটা করতে। আয়াস দীর্ঘ সময় ধরে কামড় দেওয়া স্থানটিতে ওষ্ঠ ছুঁয়ে এবার পাশ থেকে অয়েনমেন্টটি হাতে নিয়ে সেটার থেকে কিছু ওষুধ বের করে হাতের আঙ্গুলে নিল ঈশার গলায় লাগিয়ে দিবে বলে। তবে ঈশা একটু নড়ে চড়ে ওঠায় আয়াস হাতটা আর বাড়ায়নি, যদি ঈশা বুঝতে পেরে যায় তাই। কিছু সময় পর যখন বুঝতে পারল ঈশা ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠেছে, আয়াস স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর ঈশা যাতে জেগে না যায় এবং কোনো রকম ব্যথা না পায় তার জন্য আস্তে আস্তে খুব যত্ন করে ঈশার গলায় ওষুধ লাগিয়ে দিতে লাগলো আয়াস। আয়াস ওষুধটা এতটাই যত্ন করে লাগাচ্ছে যে যেন ব্যথাটা ঈশা নয় বরং ও পেয়েছে। আচ্ছা, ভালোবাসাগুলো বুঝি এমনই হয়। ভালোবাসার মানুষটিকে যতটা না আঘাত করা হয় তার চেয়ে দ্বিগুণ কষ্ট নিজেকে পেতে হয়। ঈশার গলায় ওষুধ লাগানো শেষ হলে আয়াস উঠে গিয়ে ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে আসলো। তারপর আবারও ঈশার পাশে বসে পড়ল। ততক্ষণে ঈশা আবারও নড়ে চড়ে গা থেকে কম্বলটা ফেলে দিয়েছে, তাই আয়াস আবারও ঈশার গায়ে কম্বলটা টেনে দিল। তারপর কম্বলের বাইরে বের হয়ে থাকা ঈশার বাম হাতটি কম্বলের ভিতরে ঢুকিয়ে দিতে গিয়েও আবার থেমে গেল। ফের ঈশার হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে অন্য হাতে ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে লাগলো। আই এম সরি ইস্যু, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি কামড়গুলো এতটা জোরে পড়বে। আমি সত্যিই অনেক বেশি সরি, প্লিজ ফরগিভ মি। আর কখনো এমন করব না, কখনোই না। আমি আসলে একটা ইডিয়েট, নয়তো এইভাবে।
হঠাৎই কারো পায়ের শব্দ শুনতে পেল আয়াস। চমকে উঠল সাথে সাথে। এত রাতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? এটা বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে, তাহলে এখন আবার কে উঠলো? আয়াস যখন কথাগুলো নিজ মনে বিড়বিড় করছিল তখন এই রুমের দরজা ঠেলে আনিশা বেগম রুমে ঢুকলেন। আয়াস তখন ঈশার পাশে বসা ছিল, তবে কে আসছে না আসছে সেটা ভেবে ঈশার গা থেকে হাতটা সরিয়ে এনেছে। এত রাতে ছোট মাকে ঈশার রুমে ঢুকতে দেখে আয়াস কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ছোট মাকে এই মুহূর্তে কী বলবে বা কী বলা উচিত কিছুই বুঝতে পারছে না। ও কিছু বলবে তার আগে আনিশা বেগম ওর দিকে এগিয়ে আসতে আসতে বললেন, ও তার মানে তুই? হ্যাঁ ছোট মা, কিন্তু তুমি এখানে? আর বলিস না, হঠাৎ পানির পিপাসা লেগেছিল, রুমে গিয়ে দেখি পানি নেই, তাই ডাইনিং এ পানি খেতে এসেছিলাম। হঠাৎ ঈশার রুমের দিকে চোখ পড়তে দেখলাম লাইট জ্বলছে। আমি মনে করেছিলাম ও ভয় পেয়ে লাইট জ্বালিয়ে রেখেছে, তাই দেখতে আসলাম। এসে দেখছি তুই বসে আছিস। হ্যাঁ, আসলে ওর তো আবার ঘুমালে খবর থাকে না, তাই দেখতে আসলাম যে ঠিকঠাক মতো ঘুমিয়েছে কিনা, কম্বল গায়ে দিয়েছে কিনা। দ্যাটস ইট। এই দেখো না, আমি এই পর্যন্ত 3বার ওকে কম্বলটা গায়ের ওপর টেনে দিয়েছি, আর ম্যাডাম দেখো কম্বল কোথায় আর উনি কোথায় খবরই নেই। ওর কথা আর বলিস না, ও সবসময় এমন। পাশে কেউ থাকলে ওকে ও যে কতবার লাথি দেয় নিজেও জানে না। আর সেখানে এটা তো কম্বল মাত্র। বাই দ্য ওয়ে, তা আজ কি তুই এখানেই থাকবি? আমি এখানে থাকলে ভয় করবে না তোমার? ধুর, কি যে বলিস না, তোকে ভয় পাওয়ার কি আছে? না মানে, তোমার মেয়ের সাথে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি সেটার ভয় করছে না? আরে ভয় পাবো কেন, তুই কিছু করলে তো ভালোই। আমি তাড়াতাড়ি নানিমা হব, আর ভাবি দাদিমা। ও, তার মানে আমার হবু বউয়ের সাথে রোমান্স করায় কোনো বাধা নেই, তাই তো? ছি আয়াস, আমি তোর শাশুমা হই, একটু তো সম্মান কর। শাশুড়িকে এসব কেউ বলে? আমি আমার শাশু মাকে নয়, আমার ছোট মাকে বলছি, যে আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই বন্ধুকে বলতে দ্বিধা কোথায়? তারপরেও শাশুমাও তো হই। আচ্ছা, আমি যাচ্ছি, তোর জিনিস তুই পাহারা দে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি গেলাম। আনিশা বেগম রুম থেকে বেরিয়ে গেল। আজ কিছু সময় ওনার যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবারও ঈশার দিকে তাকালো। ম্যাডাম কত সুন্দর করে ঘুমাচ্ছে দেখো, আমার ঘুম কেড়ে নিয়ে উনি ঘুমের রাজ্যে মগ্ন, কেমন বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। এই কিউট ফেসটা দেখলে মন চায় এই মুখটার দিকেই তাকিয়ে থাকি সারাক্ষণ। ছোট মা তো আমার জিনিস আমাকে পাহারা দিতে বলে চলে গিয়েছে, কিন্তু বলা যতটা সহজ, করা যে ততটাই কঠিন। ওর সাথে থাকা মানে যে আমার নিজের সাথে নিজে যুদ্ধ করা। ছোট মাকে কী করে বুঝাই সেটা? ম্যাডাম তো দিব্যি পড়ে পড়ে ঘুমাবে, কিন্তু আমার ঘুমের 12টা বেজে যাবে। কখন যে পাগলিটাকে নিজের করে পাবো আল্লাহই জানে। এই পিচ্ছি, আচ্ছা তোকে এত পরে পৃথিবীতে আসতে কে বলেছে? হ্যাঁ, আর একটু আগে আসতে পারলি না? তাহলে আমাকে এত এত অপেক্ষার প্রহর গুনতে হতো না। কথাগুলো বলে আয়াস ঈশার গায়ে আবার কম্বলটা জড়িয়ে দিয়ে ঈশার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিল। তারপর ঈশার রুমের লাইটটা অফ করে আগের মতো ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন, আজ শুক্রবার, অফডে হওয়ায় আয়াস আর ঈশা একটু দেরিতেই ঘুম থেকে উঠল। আসলে শুক্রবার আসলে ওরা দুজনেই এমন, 10টার আগে কারো ঘুমই ভাঙতে চায় না। ঘুম থেকে উঠে দুজনেই যে যার মতো করে ফ্রেশ হয়ে নিচে এসে ডাইনিংয়ে বসলো। মা, ছোট মা, দেখি নাস্তা দাও, ক্ষুধা লেগেছে খুব। আম্মু, বড় আম্মু, আমারও ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি নাস্তা দাও। রুকসানা বেগম আর আনিশা বেগম কিচেনেই ছিলেন। নিজেদের ছেলে মেয়েকে বেলা 10টায় ঘুম থেকে উঠে এসে ডাইনিংয়ে বসতে দেখে দুজনেই হাসলেন। রুকসানা বেগম হেসে বললেন, তোদের দুজনের অবশেষে ঘুম ভাঙলো তাহলে? আচ্ছা আয়াস, ঈশা না হয় ছোট, তাই শুক্রবারে বেলা করে ঘুম থেকে উঠে, কিন্তু তুই তো ছোট নস, এত বেলা করে ঘুম থেকে ওঠার কোনো মানে হয়? ভাবি, তুমি শুধু শুধু আয়াসকে বলছো, বলার কথা তো ঈশাকে, আর তুমি ঈশাকে না বলে বলছো আয়াসকে। ও বেচারা রোজই সকাল সকাল উঠে অফিসে যেতে হয়, তাই না হয় শুক্রবারে আসলে একটু বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু ঈশা তো আর রোজ সকাল সকাল উঠে অফিসে যায় না। ওর এত বেলা করে ঘুম থেকে ওঠার কি প্রয়োজন? আনিশা বেগম কিচেন থেকে পরোটার ভাজি নিয়ে আসতে আসতে কথাগুলো বললেন, কিন্তু আয়াস চুপ থাকলো, ঈশা চুপ থাকেনি। আম্মু, তুমি সব সময় শুধু আমার দোষেই দেখো। ভাইয়া যে অফিস যায় রোজ সকালে উঠে, সেটা চোখে পড়লো, আর আমার কলেজে যাওয়াটা চোখে পড়লো না? আমিও তো রোজ রোজ সকাল সকাল উঠে কলেজে যাই, তাই শুক্রবার একটু দেরিতে ঘুম থেকে উঠি। বক বক করতে থাকবি নাকি নাস্তা করবি? দুইটার একটা কর। তোর বক বকের জন্য আমি খাবার খেতে পারবো না নয়তো। আমার বকবকের সাথে তোর খাওয়ার কি সম্পর্ক? তুই তোর খাবার খা, আমি যা খুশি তাই করব।
তাহলে এক কাজ কর, বাথরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে জোরে জোরে চিল্লা। আমার সামনে অ্যাটলিস্ট ঘ্যানর ঘ্যানর করিস না। আয়াস, রুকসানা বেগমকে ধমক দিতে দেখে আনিশা বেগম বললেন, ভাবি তুমি আয়াসকে শাসাচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে, ঈশা এমন চিল্লাচিল্লি করলে ও শান্তিতে খেতে পারবে? আরে ওকে তুমি না চিনলেও আমি হাড়ে হাড়ে চিনি। ঈশার বকবক করা তো একটা ইস্যু মাত্র। ওর মেন উদ্দেশ্য হলো ঈশাকে পচানো। তোর ওকে না পচালে পেটের ভাত হজম হয় না। আয়াস, ঈশা, তোর জন্য দেখলি তো ভাবি আয়াসকে বকছে। যত নষ্টের গোড়া তুই। তোকে নিয়ে যে আমি কি করি শোন। আরেকবার যদি আয়াস তোর জন্য ভাবির বকা খায় তাহলে দেখবি তোর খবর আছে। এখন তাড়াতাড়ি খাবার শেষ করে রুমে যা। আনিশা, তুমি ওকে। থাক বড় আম্মু, তুমি আম্মুকে কিছু বোঝাতে যেও না। আম্মুকে কিছু বোঝাতে যাওয়াটাই বেকার। তাড়াহুড়া করে খাবার খেতে খেতে কথাটা বলল ঈশা। ঈশাকে এভাবে তাড়াহুড়া করে খেতে দেখে আয়াস থমকে উঠল। হোয়াট ননসেন্স! ঈশা, এভাবে খাচ্ছিস কেন? তোর খাবার কি কেউ নিয়ে যাচ্ছে, নাকি তুই খাবার খেয়ে যুদ্ধ করতে যাবি? কোনটা? ঈশা নিশ্চুপ। আস্তে খা, গলায় আটকে গেলে পরে আবার আমাকে এই দোষ দিবি। বলবি আমার জন্য তুই ছোট আম্মুর বকা খেয়েছিস, আর রাগ করে তাড়াতাড়ি খেতে গিয়ে গলায় আটকে গিয়েছে। আমি বাবা দোষ না করে দোষী হতে পারবো না। আমি থাকলে তো তুই খেতে পারবি না, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি যাতে তুই ভালো করে খেতে পারিস। এমনিতেও ঈশা নিজের কথাটা শেষও করতে পারল না। তখনই দরজা থেকে একটা হাস্যোজ্জ্বল পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। হাই এভরিওয়ান, হোয়াটস আপ? চেনা কণ্ঠ পেয়ে সাথে সাথে আয়াস আর ঈশা দরজার দিকে তাকালো। একটা সুদর্শন ছেলে ওদের দিকে এগিয়ে আসছে। আরে অয়ন যে, কিরে শালা, সকাল সকাল তুই? ছেলেটি ততক্ষণে ওদের কাছে চলে এসেছে। আয়াসের কথা শুনে ছেলেটি আয়াসের পিঠে চাপড় দিয়ে বলল, তোরা এতক্ষণে ঘুম থেকে উঠেছিস বলে কি এখনো সকাল রয়ে গেছে? শালা, ঘুরে দেখ একবার, 11টা বাজে। ঈশা, কেমন আছো? জি ভাইয়া ভালো, তুমি ভালো আছো? ইয়া, আই এম ফাইন। তা আরেকজন আসবে বলেছিল, উনি কই? আয়াস কথাটা বলল। তখনই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। আমি এসে গেছি। হাউ আর ইউ টু ইন ওয়ান? মিলির মুখে হাউ আর ইউ টু ইন ওয়ান শুনে আয়াস হেসে বলল, হোয়াট ডু ইউ মিন বাই 2 in 1? আই মিন দুই দেহ এক প্রাণ। কেমন আছিস? ঈশা কেমন আছো? জি আপু ভালো। এ কি তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। মা, এদিকে এসো, খেয়ে এসেছে দেখো, তাড়াতাড়ি এসো। রুকসানা বেগম আর আনিশা বেগম তখনও কিচেনেই ছিলেন, কিন্তু দুই যা নিজেদের মধ্যে কথা বলায় এতটাই ব্যস্ত ছিলেন যে ড্রয়িং রুমের আওয়াজগুলো ওদের কানেই গেল না। হঠাৎ আয়েশার চিৎকার শুনে তৎক্ষণাৎ আঁচলে হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে আসলেন। কোথায় কে এসেছে? বলেই রুকসানা বেগম সামনে তাকাতে ওনার মুখে এক চিলকে হাসি ফুটে উঠল। কে আবার? তোমার প্রাণের প্রিয় ভাইপো আর ভাইজি এসেছে। তাই তো দেখছি। কি রে অয়ন, মিলি, তোরা হঠাৎ? আমাকে তো একটু বললিও না। কেমন আছিস তোরা? বলতে বলতে রুকসানা বেগম ওদের দিকে এগিয়ে আসলেন। ফুফিকে দেখতে অয়ন আর মিলি বসা থেকে উঠে তাড়াতাড়ি সালাম করলো। আরে বস তোরা, সালাম করতে হবে না। বাড়ির সবাই কেমন আছে? অয়ন হেসে বলল, ভালো আছে ফুফু। তুমি আমাদের একদম ভুলে গিয়েছো। একটুও তো যাও না আমাদের দেখতে, তাই আমরা চলে আসলাম তোমাকে দেখতে। ভালো করেছিস তোরা এসেছিস। তা আমাকে বলিসনি কেন আসবি? আমি তোদের জন্য গাড়ি পাঠাতাম। ফুফির কথায় মিলি অভিমানী গলায় বলল, ফুফি, তোমাকে না বললেও তোমার ছেলেকে কিন্তু আমার ঠিকই বলেছি। ভেবেছি ও আমাদের নিতে আসবে, কিন্তু এসে দেখি মহাশয় ব্রেকফাস্ট করছেন। সকাল 11টায় উঠে নাকি ব্রেকফাস্ট করছে, ভাবা যায়? আরে ওর কথা আর বলিস না। তোরা বলার জন্য আর মানুষ পেলি না। আমাকে না বলে তোরা ওকে বললি কেন? মা, আমি কি জানতাম নাকি তোমার ভাইপো ভাইজি সকাল সকাল চলে আসবে? আমি তো ভেবেছিলাম দুপুরের দিকে আসবে, আর আমি নাস্তা করে ওদের আনতে যাব, কিন্তু তার আগেই তো ওরা। এনিওয়ে অয়ন, মিলি, মনে হয় তোরা ঘুম থেকে উঠে নাস্তা করার সময় পাসনি। আয় বসে নাস্তা কর আমাদের সাথে। আয়েশের টেট দেওয়া কথা শুনে অয়ন সাথে সাথে তেতে উঠল। শালা, আমরা তোর মতো সকাল 10টায় ঘুম থেকে উঠিনি, তাই নাস্তা না করে আসার প্রশ্নই ওঠে না। আরে আমি বলছিলাম কি, নে, অমনি আসতে না আসতে শুরু হয়ে গেল তোদের দুষ্টুমি না?
তোরা বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। ভাবি, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি নিয়ে এসেছি। আনিশা বেগমকে নাস্তা নিয়ে এগিয়ে আসতে দেখে অয়ন হেসে বলল, আরে আন্টি, আপনি আবার কষ্ট করে এসব আনতে গেলেন কেন? আন্টি বুঝে এতক্ষণ এসব আনার জন্য আসতে পারেনি? আরে সেটা নয়, জাস্ট ভাবলাম তোমরা এত দূর থেকে এসেছো তাই আর কি। এনিওয়ে, ভালো আছো তোমরা? জি আন্টি, আপনি কেমন আছেন? আমি তো বিন্দাস আছি। নাও নাস্তা করে নাও। আয়াস, বাবা, তোর কি আর কিছু লাগবে? অয়ন আর মিলিকে নাস্তা দিতে দিতে কথাটা বললেন আনিশা বেগম। আয়াস কিছু বলবে তার আগে ঈশা বলল, আম্মু, তুমি ভাইয়াকে জিজ্ঞেস করলে কিছু লাগবে কিনা, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে না যে কিছু লাগবে কিনা। আনিশা বেগম কিছু বলতে যাবে তার আগেই রুকসানা বেগম ঈশার পাশে এসে বসলেন। আমার মেয়েকে কেউ জিজ্ঞেস করতে হবে কেন? আমার মেয়ের জন্য আমি আছি না। কি খাবি? বড় আম্মুকে বল, বড় আম্মু দিব। না বড় আম্মু, কিছু লাগবে না, আমি জাস্ট এমনিই বলছিলাম। ঈশার কথা শুনে অয়ন মিলি দুজনেই হাসলো। নাস্তা করার ফাঁকে অয়ন বলল, ফুফি, আঙ্কেল, ফুফা ওনারা কোথায়? ওনাদের দুজনকে দেখছি না যে। আজ তো শুক্রবার, ওনাদের তো বাড়িতেই থাকার কথা, কিন্তু আসার পর থেকে দেখছি না যে। ওদের কথা আর বলিস না, শুক্রবারেও ওদের কাজের অভাব থাকে না। কি একটা কাজ আছে বলে দুই ভাই সকাল সকাল বেরিয়ে গেছে। সবাই এভাবে টুকটাক কথা বলতে বলতে নাস্তা করে নিল। অয়ন আর মিলি আসে পুরো বাড়িটা যেন একদম ভরা ভরা হয়ে গেল। ওদের উপস্থিতিতে আজ দিনটা বেশ হাসি খুশিতেই কেটে গেল। রাতে সবাই ডিনার করতে বসেছে, শুধু রুকসানা বেগম আর আনিশা বেগম ছাড়া, কারণ ওনারা দুজনেই এখনো টেবিলে খাবার সাজাচ্ছেন। টেবিলে খাবার সাজাতে সাজাতে হঠাৎ আনিশা বেগম বললেন, অয়ন, মিলি, খাওয়া শুরু করো। তোমরা বসে আছো কেন? অয়ন হেসে বলল, না আন্টি, প্রবলেম নেই, আপনারা বসুন, তারপর সবাই একসাথে খাবো। আর আমার বসে থাকার কারণ হচ্ছে আমি আজ ফুফির হাতেই খাবো। কি ফুফি, খাইয়ে দিবে আমায়? মিলির কথা শুনে রায়হান মাহমুদ হেসে বললেন, আরে কেন দিবে না, রুকসানা, ওকে খাইয়ে দাও। সে তুমি না বললেও আমি দিতাম। আমার মেয়েটা আমার হাতে খেতে চেয়েছে আর আমি দিব না, সেটা কি হয়? আয় এদিকে আমার পাশে এসে বস। রুকসানা বেগমের কথা শুনে সাথে সাথে মিলি উঠে দৌড়ে গিয়ে ফুফির পাশের চেয়ারে বসে পড়ল। মিলির কাণ্ড দেখে সবাই হেসে খাওয়ায় মনোযোগ দিল। তবে সবাই খাওয়া শুরু করলে একজন কিন্তু তখনও না খেয়ে বসে আছে, আর সেটা অন্য কেউ নয়, ঈশা। সবাই খাওয়া শুরু করেছে ঠিকই, কিন্তু ঈশা এখনও না খেয়ে শুধু নিচের দিকে তাকিয়ে প্লেটের ভাতগুলো নড়াচড়া করছে। ঈশার না খেয়ে বসে থাকাটা কারো চোখে না পড়লে আয়েশার চোখে এড়ায়নি। ঈশাকে না খেয়ে বসে থাকতে আয়েশ ধমকে উঠল, কিরে ঈশা, না খেয়ে বসে আছিস কেন? খাওয়া শুরু কর। সে কি রে ইসামা, তুই খাচ্ছিস না কেন? খাওয়া শুরু কর। ঈশা এতক্ষণ ধরে অভিমানটা ভিতরে পুষে রাখলেও এখন বড় আম্মুর কণ্ঠ শুনে আর দমিয়ে রাখতে পারল না। বড় আম্মুর দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে অভিমানী কণ্ঠে বলল, তোমার আমার কথা মনে আছে বড় আম্মু? আমি তো মনে করেছি ভুলেই গিয়েছো আমার কথা। ঈশা, এসব কোন ধরনের কথা? বেয়াদবির একটা লিমিট আছে। আনিশা বেগমকে ধমক দিতে দেখে সাথে সাথে রুকসানা বেগম শাসালেন, আহা নিশা, তুমি ওকে বকছো কেন? আমি কথা বলছি ওর সাথে। ইসামা, মা কি কখনো মেয়ের কথা বলতে পারে? তাহলে এখন যে ভুলে গেলে? নিজের ভাইজিকে তো কত সুন্দর করে খাইয়ে দিচ্ছ, একবারও বলেছো ঈশা আয় তোকেও খাইয়ে দেব? ভাইজিকে পেয়ে আমার কথা তো ভুলেই গিয়েছো। ঈশা, তোর কি বিবেক বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে? মিলি এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, আর ও চাইছে মা ওকে খাইয়ে দিক, তাই মা ওকে খাইয়ে দিচ্ছে। এতে তুই রাগ করে না খেয়ে বসে আছিস কেন? তোকে তো মা প্রায়ই খাইয়ে দেয়, আর আজকে মিলিকে খাইয়ে দিচ্ছে, সেটা তো সহ্য হচ্ছে না। ন্যাকামির একটা লিমিট থাকা দরকার। নে তাড়াতাড়ি খাওয়া শুরু কর, ফাউল কোথাকার। আয়েশের কথা শুনে সাথে সাথে রায়হান মাহমুদ ধমকে উঠলেন, আয়াস, তোর সাহস কি করে হয় আমার সামনে ঈশাকে ধমক দেওয়ার? ওর আর তোর মায়ের মধ্যে কথা হচ্ছে, এখানে তোকে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, ফার্দার যেন এমন দুঃসাহস আর না দেখি, মাইন্ড ইট। আরে ভাইজান, তুমি আয়াসকে কেন বকছো? ও তো ঠিকই বলছে। ঈশা শুধু শুধু বাড়াবাড়ি করছে। আবার তুইও? রায়হান মাহমুদ আর হাসান মাহমুদকে তর্কে জড়িয়ে যেতে দেখে রুকসানা বেগম কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আরে তোমরা থামবে? এসবে কান না দিয়ে খাবার খাও। ইসামা, আমার মেয়েটা বুঝি আমার সাথে রাগ করেছে? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না।
এবারের মতো বড় আম্মু সরি, প্লিজ রাগ করে থাকিস না। আয় এদিকে বড় আম্মুর পাশে এসে বস, বড় আম্মু খাইয়ে দিব। যদি অন্য সময় হলে ঈশা রুকসানা বেগমের কথা শুনে সাথে সাথে বাসা থেকে লাফিয়ে উঠে বড় আম্মুর পাশে চলে যেত, কিন্তু এখন উঠল না। ইনফ্যাক্ট রুকসানা বেগমের হাতে খাওয়ার জন্য কোনো আগ্রহ দেখালো না। আর তার একটাই কারণটা হলো ঈশার এতক্ষণ বড় আম্মুর উপর অভিমান থাকলেও এখন বড় আম্মুর কাছ থেকে সব অভিমান গিয়ে পড়েছে আয়েশের উপর। অর্থাৎ আয়েশ যে ওকে একটু ধমক দিয়ে কথা বলেছে সেটাই এখন ঈশার মনে গেঁথে গিয়েছে। এখন আর বড় আম্মু যতই রাগ ভাঙ্গা এতে কাজ হবে না, যতক্ষণ না আয়েশর রাগ ভাঙ্গায়। এরই মধ্যে রুকসানা বেগম আবারও বললেন, কি রে মা, আয়, বড় আম্মু বলেছি তো খাইয়ে দিব, রাগ করে থাকিস না প্লিজ। আরে মা, তুমি শুধু শুধু ওকে ডাকছো। আমার মনে হয় ঈশার আজ ক্ষুধা লাগেনি, ও তাই ও খেতে চাইছে না। আর ছোট মা বকবে বলে তালবাহানা করে এটা সেটা বলছে। আয়েশের কথা শুনে রুকসানা বেগম আবারও ধমকে উঠলেন, তুই চুপ কর, তোর খাওয়া তুই খা, তোকে কে কথা বলতে বলেছে? ঈশা মা, আয় না, বড় আম্মু কতক্ষণ না খেয়ে বসে থাকবো। না বড় আম্মু, আমি খাবো না। খাবি না মানে? এত বড় একটা রাত না খেয়ে থাকবি নাকি? পাগলামো করিস না মা, আয়, বড় আম্মু খাইয়ে দিব। বললাম তো আমি আজ খাবো না, প্লিজ তোমরা জোর করো না। আর তাছাড়া আয়াস ভাইয়া ঠিকই বলেছে আমার ক্ষুধা নেই, তোমরা সবাই খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলে ঈশা চেয়ার ছেড়ে উঠে হাঁটা ধরল। ঈশা মা, না খেয়ে যাস না প্লিজ। ঈশা, ঈশা প্লিজ আমার কথাটা শোন, এত বড় একটা রাত না খেয়ে থাকতে পারবি না ঈশা। কে শোনে কার কথা? ঈশা কারো কথা কানে না নিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এমনকি রুকসানা বেগমের এতগুলো ডাকও কানে নেয়নি সে। আয়েশ এক নজর ঈশার দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। ঈশা যে না খেয়ে চলে গিয়েছে এতে যেন ওর বিন্দুমাত্র আগ্রহ নেই। ফুফি, ঈশা তো না খেয়ে চলে গেল। ধুর, সব আমার জন্যই হয়েছে। আমি যদি... মিলির কথা শুনে আনিশা বেগম বললেন, আরে মিলি, তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করছো। ঈশা তোমার জন্য না খেয়ে চলে যায়নি। আয়াস ঠিকই বলেছে, ওর ক্ষুধা নেই, তাই না খাওয়ার জন্য জাস্ট বাহানা খুঁজেছে। এখন টেনশন না করে খেয়ে নাও তো। আনিশা, তুমি যত যাই বলো, মেয়েটা না খেয়ে চলে গিয়েছে। এত বড় একটা রাত না খেয়ে থাকবে কি করে? আমি জানি ও আমার উপর অভিমান করে না খেয়ে চলে গিয়েছে। আমি যে কেন বললাম না ওকে। রুকসানা বেগম আক্ষেপ করে কথাগুলো বললেন। রুকসানা বেগমকে আফসোস করতে দেখে আনিশা বেগম সরস গলায় বললেন, ভাবি, তুমি আবার শুরু করলে? তোমরা কেন নিজেদের ওপর দোষ নিচ্ছ কেন বলো তো? তোমরা জানো না ও কেমন? যখনই খাবার খেতে ইচ্ছে হবে না, হাজারো বাহানা খুঁজবে ও না খাওয়ার জন্য। এখনো তাই হয়েছে। তোমরা ওর জন্য টেনশন করে টাইম ওয়েস্ট করো না তো, সবাই খাওয়া শুরু করো। আনিশা বেগমের কথায় আর কেউ কিছু বলল না। সবাই আবারও নিজেদের মতো করে খাওয়া শুরু করলো। এরপর খাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ আগেই চলে গিয়েছেন, মিলিও চলে গিয়েছে। অয়ন চলে যেতে নিয়েও থেমে গিয়ে পেছন ফিরে তাকালো। আয়াসকে বসে থাকতে দেখে অবাক কণ্ঠে বলল, কিরে আয়াস, রুমে যাবি না? তোর তো আমাদের সবার আগেই খাওয়া শেষ হয়ে গেছে, চল। আয়াস চেয়ারে হেলান দিয়ে বসে বসে মোবাইল টিপছিল। অয়নের কথা শুনে এক নজর অয়নের দিকে তাকিয়ে আবারও মোবাইলের স্ক্রিনে চোখ রেখে বলল, তুই যা, আমি পরে আসবো। অয়ন আর কিছু বলল না, সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুকসানা বেগম আর আনিশা বেগম তখনও কিচেনে খাবারের জিনিসগুলো ধুয়ে মুছে রাখছিলেন। কিছু সময় পর তাদের কাজ শেষ হয়ে গেলে তারাও রুমে যাওয়ার জন্য কিচেন থেকে বেরিয়ে আসলো। আয়াস তখনও ডাইনিংয়ে বসেছিল। আয়াসকে এখন এখানে বসে থাকতে দেখে রুকসানা বেগম অবাক হয়ে বললেন, কি রে আয়াস, রুমে না গিয়ে এখানে বসে আছিস কেন? যা রুমে যা। বলতে বলতে রুকসানা বেগম ডাইনিংয়ের উপরে রাখা জগ থেকে ঢেলে এক গ্লাস পানি নিয়ে রুমের দিকে হাঁটা ধরলেন। রুকসানা বেগম চলে গেল। আনিশা বেগম কিন্তু তখনও ডাইনিংয়ের কাছেই দাঁড়িয়েছিলেন। রুকসানা বেগমকে নিজের রুমে ঢুকে যেতে দেখে উনি এবার আয়াসের পাশে গিয়ে দাঁড়ালেন। আয়াস, এনি প্রবলেম? রুমে না গিয়ে এখানে বসে আছিস যে? আয়েশা এক নজর চারপাশে তাকিয়ে যখন দেখলো সবাই রুমে চলে গিয়েছে, এবারও মোবাইলটা পকেটে ঢুকিয়ে ছোট মার দিকে তাকালো। আমার জন্য একটা কষ্ট করতে পারবে? ধুর পাগল, তোর জন্য কিছু করতে কষ্ট হবে কেন আমার? বল কি করতে হবে? এক প্লেট ভাত বেড়ে দিতে পারবে আমায়? আয়াসের কথায় আনিশা বেগম কিছুটা অবাক হলেন। আয়াস তো ভাত খেয়েছে, তাহলে আবার ভাত বেড়ে দিতে বলছে কেন? সে কি, তোর পেট ভরেনি? আজ কি রান্নাটা মজা হয়নি? আর তার জন্যই কি তুই পেট ভরে খেতে পারিসনি? আরে সেটা নয়, আমার পেট ভরেছে। তাহলে কার জন্য? কার জন্য আবার? আমাদের ড্রামা কুইনের জন্য। ও, ঈশার জন্য বলছিস? হুম। আরে ধুর, তুই ওর জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য এতক্ষণ বসে আছিস? পাগল ছেলে, ও
ওর জন্য হলে নিয়ে যাওয়ার দরকার নেই। ওর হয়তো ক্ষুধা নেই আজ, তাই খায়নি। শুধু শুধু খাবারগুলো বেড়ে পরে নষ্ট করে ফেলে দিতে হবে। তুই বরং ওর খাবারের কথা না ভেবে যা গিয়ে শুয়ে পড়। ও একবার যখন বলেছে খাবে না, তাহলে আর খাবে না। যা, রুমে যা। ছোট মা, আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করার আগেই বিপত্তি করতে চাইছো? মানে? তোমার কি মনে হয় তোমার মেয়ে মায়ের ওপর রাগ করে না খেয়ে চলে গিয়েছে? আচ্ছা তুমি কখনো ওকে মায়ের ওপর রাগ করতে দেখেছো? বড় আম্মু তো ওর জান পরান, ওর সব রাগ আমার উপর। তাই ম্যাডাম যেহেতু আমার উপর রাগ করেছে, রাগটা তো আমাকেই ভাঙাতে হবে, তাই না? প্লিজ তুমি একটু কষ্ট করে ভাতগুলো বেড়ে দাও। আয়াস, তুইও না? আমরা না বুঝলে তুই ঠিকই বুঝে যাস ঈশার সবকিছু। তোর থেকে ভালো বোধ হয় ওকে আর কেউ বুঝতে পারবে না। থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। এখন কাইন্ডলি গিয়ে ভাতগুলো বেড়ে আনো, নয়তো আমাদের ড্রামা কুইন ঘুমের রাজ্যে তলিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আনছি, তুই বস। বলেই আনিশা বেগম কিচেনে চলে গেলেন। আয়েশ ততক্ষণ বসে থেকে কি করবে, তাই আবারও মোবাইলটা বের করে টিপতে লাগলো। মিনিট 5 মধ্যেই আনিশা বেগম একটা প্লেটে করে ভাত বেড়ে নিয়ে আসলেন। আয়াস, এই নে ভাত বেড়ে নিয়ে এসেছি, সাথে ঈশা যা যা খাবে সব দিয়ে দিয়েছি। আয়াস মোবাইলটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। তারপর আনিশা বেগমের হাত থেকে ভাতের প্লেটটা নিতে